আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 12 অ্যান্ড 87 এবং প্রেসির 86 অ্যান্ড 90 এই চারটে প্যাসেজ দেখব। চলুন শুরু করি। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন পার্টটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে পাঞ্জাবে তখন ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল। তাহলে আপনি যদি এটাকে এইভাবে করেন যে আমি প্যাসিভে লিখবো, যদি মনে করেন যে ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভে লিখবেন, তাহলে কিন্তু আপনি এরকম লিখতে পারেন যে পাঞ্জাব ওয়াজ ডিভাইডেড, এইভাবে কিন্তু আপনি লিখতে পারেন। বা যদি আপনি মনে করেন যে এখানে সাবজেক্টটাকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমি ইন্ট্রোডাক্টিভ দেয়ার দিয়ে লিখবো, তাহলেও কিন্তু আপনি ইন্ট্রোডাক্টিভ দেয়ার দিয়েও করতে পারেন। তখন কিন্তু সেটাকে আপনাকে ফার্স্ট ইনডিফিনিটের অ্যাক্টিভেই লিখতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে করছি দেখুন। এটাকে ফার্স্ট এইভাবে করলাম, দেখুন কি বলছে। বলছে কি অ্যাট দ্যাট টাইম, মানে সেই সময় পাঞ্জাব ওয়াজ ডিভাইডেড, প্যাসিভ করলাম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের প্যাসিভ, পাঞ্জাব ওয়াজ ডিভাইডেড ইনটু মেনি টেরিটরিজ, মানে অনেক রাজ্যে বিভক্ত ছিল, অফ ডিফারেন্ট সাইজ। এই যে ছোট বড় বলছে, তো এই ছোট বড়টাকে আমি ডিফারেন্ট সাইজ হিসেবে লিখলাম। এবার যদি আপনি অ্যাক্টিভে করতে চান ফার্স্ট ইন্ডিফিনাইটেড, তাহলে এইভাবে করলাম দেখুন, ইন্ট্রোডাক্টিভ দেয়ার দিয়ে, দেয়ার ওয়্যার মেনি স্মল অ্যান্ড লার্জ টেরিটরিজ ইন পাঞ্জাব দেন, মানে সেই সময় পাঞ্জাবে অনেক ছোট এবং বড় অনেকগুলি রাজ্য ছিল বা অনেকগুলি টেরিটরিজ ছিল। ঠিক আছে, বোঝাতে পারলাম ব্যাপারটা কি হলো। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখি, দেখুন কি বলছে। এখানে বলছে সকলে মিলিয়া যদি আলেকজান্ডারের সহিত যুদ্ধ করিত তাহা হইলে কি হইতো বলা যায় না। তাহলে তাহলে এখানে দেখুন যে যে যদি ব্যাপারটা আসছে, তাহলে কিন্তু আপনি উড ইউজ করতে পারবেন না। অনেকে উড ইউজ করছে ইফের পরে, উড কিন্তু ইউজ করা যাবে না। এই যে কি হইতো বলা যায় না, এইখানে কিন্তু আপনি উড ইউজ করতে পারেন, কিন্তু এই জায়গাটায় কিন্তু করতে পারবেন না। দেখুন কি বলছে, সকলে মিলিয়া যদি আলেকজান্ডারের সহিত যুদ্ধ করিত, তাহলে এই করিত পর্যন্ত আপনি ইফ ইউজ করছেন, ফলে আপনি উড ইউজ করতে পারবেন না। কিন্তু বাকি যেটা আছে সেখানে কিন্তু আপনি উড ইউজ করতে পারবেন। দেখুন সেভাবেই করেছি এখানে, দেখুন কিভাবে বলা হচ্ছে। তাহলে দেখুন ইট ইজ আননোন, মানে কি বলা যায় না, মানে এটা অজানা, তাই না? এটা মানে একটা আমি যখন অ্যাসার্টিভে করবো, মানে যখন আমি অ্যাফার্মেটিভ করবো, তখন কিন্তু এইভাবেই লিখবো, নেগেটিভ সেন্সটাকে ইউজ করলাম না। তার মানে কিন্তু সেটাই যে কি ইট ইজ আননোন দ্যাট, কি আননোন, ইফ দে অল ফট, ফার্স্ট ইনডিফিনাইট হচ্ছে ইফ দে অল ফট উইথ আলেকজান্ডার ইউনাইটলি, একত্রে যদি তারা আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করতো, হোয়াট উড হ্যাপেন দেন, তাহলে তখন কি হতো সেটা কিন্তু আননোন, মানে সেটা জানা যায় না বা বলা যায় না। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। তাহলে দেখুন সেই মানে ইফের পরে কিন্তু এখানে উড ইউজ করিনি, কিন্তু পরে যেটা আছে সেটা কিন্তু উড ইউজ করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন, এখানে কি বলছে, কিন্তু তাহা হইল না। তাহলে দেখুন কিন্তু তাহা হইল না, তার মানে কি অবশ্যই আপনাকে অ্যাক্টিভে লিখতে হবে, মানে ফার্স্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ। দেখুন বাট দ্যাট ডিড নট হ্যাপেন, অনেকে এটাকে প্যাসিভ করে লিখছে, প্যাসিভ করলে কিন্তু হবে না, মানে তাহা হইল না, তার মানে কি বাট ডিড নট হ্যাপেন। আপনি যদি এরকম লেখেন বাট দ্যাট ওয়াজ নট হ্যাপেন্ড, তাহলে কিন্তু হবে না, মানে কিন্তু সেটা প্যাসিভ হয়ে গেলো, তার মানেটা কিন্তু অন্য সেন্স হয়ে যাচ্ছে। তাহা কারোর দ্বারা ঘটানো হইল না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু তাহা হইল না কিন্তু আপনাকে অ্যাক্টিভে লিখতে হবে, বাট দ্যাট ডিড নট হ্যাপেন, মানে তাহা হইল না। দেখুন ফার্স্ট ইনডিফিনিটের অ্যাক্টিভে লিখলাম, যেহেতু এখানে ডিড ইউজ করছি তাই কিন্তু এখানে ভার্বের ফার্স্ট ফর্মটাই হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে বরং তক্ষশিলার রাজা সন্ধি করিয়া আলেকজান্ডারের অধীনতা স্বীকার করিয়া লইলেন। তাহলে দেখুন কিভাবে করেছে এটাকে, লইলেন মানে নিয়েছিলেন, তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট ইনডিফিনাইট ইউজ করতে হবে। এই যে বরং, তাহলে ইনস্টিড লিখবেন, মানে তবুও। ঠিক আছে, বরং কি করলেন, সাবজেক্টটাকে চুজ করুন, কে, তক্ষশিলার রাজা, তাহলে কি দি কিং অফ তাকশিলা, তাকশিলার রাজা। তারপর কি মেড আ ট্রিটি, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করলাম, কি করলেন, আর ট্রিটি, একটা সন্ধি করলেন, অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং অ্যাকসেপ্ট করলেন, কি কি অ্যাকসেপ্ট করলেন, আলেকজান্ডার্স সার্ভিটিউড, মানে আলেকজান্ডারের দাসত্ব বা আলেকজান্ডারের অধীনতা স্বীকার করলেন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে ফার্স্ট ইনডিফিনাইটে লিখলাম। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে শুধু পুরুরাজ আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করিলেন। আর এই যে আলেকজান্ডারের সঙ্গে বলছে, অনেকে দেখছি যে লিখছে আলেকজান্ডারের সঙ্গে, মানে উইথ আলেকজান্ডার লিখছে, কিন্তু না, এখানে কি উইথ আলেকজান্ডার হবে না। যখন আপনি ফাইট লিখছেন, মানে ফট লিখছেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এগেনস্ট যে প্রিপোজিশন সেটাই কিন্তু ইউজ করতে হবে। দেখুন করিলেন, তাহলে ফার্স্ট ইনডিফিনিটে লিখবো। দেখুন কিভাবে করলাম, অনলি দি এম্পায়ার অফ পুরু ফট এগেনস্ট, অনেকে এখানে উইথ লিখছে, না, এখানে আপনি এগেনস্ট লিখবেন, তাহলে কিন্তু সঠিক হবে। তাহলে কি ফট এগেনস্ট আলেকজান্ডার, কেবলমাত্র এম্পায়ার, মানে পুরুষ যে এম্পায়ার সেই কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে কিন্তু তিনি পরাজিত হইলেন, তাহলে এটাকেই আপনাকে প্যাসিভ করতে হবে, তাকে পরাজিত করা হয়েছিল, তাই না? তার মানে কি আপনাকে প্যাসিভ করতে হবে, ওয়াজ ডিফিটেড লিখতে হবে। দেখুন বাট হি ওয়াজ ডিফিটেড, এটাই হচ্ছে ব্যাপার, যে হি ওয়াজ ডিফিটেড ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ। ঠিক আছে, কিন্তু তিনি পরাজিত হইলেন। ঠিক আছে, আর হি ডিফিটেড মানে তিনি পরাজিত করেছিলেন কাউকে, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন নিজে, কারো দ্বারা করা হয়েছিল, তাই আপনাকে কি করতে হবে, বাট হি ওয়াজ ডিফিটেড প্যাসিভে লিখতে হবে। ঠিক আছে,
পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে তবে আলেকজান্ডার তাহার বীরত্বে মুগ্ধ হইয়া তাহাকে রাজ্য ফিরাইয়া দিলেন। তাহলে রাজ্য ফিরাইয়া দিয়েছিলেন, তাহলে আপনাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। দেখুন সেটাই করছি এখানে। বাট আলেকজান্ডার ইমপ্রেসড বাই হিজ হিরোইজম, তার যে বীরত্ব সেই বীরত্বে ইমপ্রেসড হয়ে মানে মুগ্ধ হয়ে রিটার্নড হিম। তাহলে এই যে আলেকজান্ডার এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে। দেখুন তাহলে আলেকজান্ডার রিটার্নড হিম কি রিটার্ন করেছিল, দেখুন রিটার্নের পরে সবসময় কিন্তু টু বসে, যেমন গোয়ের পরে টু বসে ঠিক সেরকমই রিটার্নের পরে কিন্তু টু বসে। তাহলে সেটাই লিখলাম যে রিটার্ন হিম তাকে দিয়েছিল টু দি কিংডম, মানে কি রিটার্ন টু হিম দি কিংডম বা রিটার্ন হিম টু দি কিংডম, মানে তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল। ঠিক আছে, টু কিন্তু ইউজ করতেই হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো। আচ্ছা, তাহলে দেখুন পরেরটা কি বলছে এখানে। পরের সেন্টেন্সটা বলছে এই রূপে আলেকজান্ডার সমগ্র পাঞ্জাব অধিকার করিলেন। তাহলে দেখুন এই যে অধিকার করেছিলেন, তাহলে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এই যে অধিকার করেছিলেন বা জয়লাভ করেছিলেন, আপনি একইভাবে ইউজ করতে পারেন। তাহলে অধিকার করাটাকে আমি এখানে জয়লাভ হিসেবে লিখেছি। কে করেছিলেন, আলেকজান্ডার। তাহলে আলেকজান্ডার সাবজেক্ট এই রূপে বা এইভাবে, তাই আমি দাস ইউজ করলাম। তাহলে দাস আলেকজান্ডার কনকেয়ার্ড মানে কি জয়লাভ করেছিলেন দি হোল অফ দি পাঞ্জাব, বা আপনি এরকমও লিখতে পারেন দি হোল পাঞ্জাবও লিখতে পারেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিটে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো। তাহলে আমাদের এই যে প্যাসেজটা এখানে এটা কমপ্লিট হলো। আমরা এবার পরে যে প্রেসিটা আছে সেটা একবার দেখবো। দেখুন কি বলছে, এটাকে ভালো করে একবার ভিডিওটাকে পজ করে পড়ে নিন, তারপরে আমি চেষ্টা করছি পড়িয়ে দেওয়ার। দেখুন এটাকে কি বলছে, দেখুন এখানে বলছে ইফ উই আর টু বি ইন্ডিয়াস সোলজার্স উই হ্যাভ ইন্ডিয়াস অনার ইন আওয়ার কিপিং, মানে আমরা যদি ইন্ডিয়ার সোলজার হতে চাই তাহলে কি করতে হবে, আমাদের তার মর্যাদা, তার যে অনার, তার যে সম্মান, সেটাকে কিন্তু নিজেদেরকেই বজায় রাখতে হবে, তাই না। তারপরে দেখুন অ্যান্ড দ্যাট অনার ইজ আ স্যাক্রিড ট্রাস্ট, মানে এই অনারটা, এই সম্মানটা কি হচ্ছে, একটা পবিত্র একটা আস্থা। ঠিক আছে, বোঝাতে পারছি। তারপর দেখুন বলছে অফেন উই মে বি ইন ডাউট অ্যাজ টু হোয়াট টু ডু, মানে কখনো কখনো আমরা কিন্তু নিজেদেরকে ডাউটের মধ্যেও মনে করতে পারি যে আমরা ডাউটে আছি, সন্দেহ হচ্ছে আমাদের যে কি করা উচিত আমাদের, এরকম কিন্তু কখনো কখনো আমাদের মনে হতে পারে। দেখুন তারপরে কি বলছে, ইট ইজ নট ইজি ম্যাটার টু ডিসাইড হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ নট, মানে কোনটা রাইট আর কোনটা রং, সেটা কিন্তু কখনো কখনো আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায় ডিসাইড করাটা। ঠিক আছে, তারপর দেখুন বাট ওয়ান লিটল টেস্ট আই শ্যাল আস্ক ইউ, মানে একটা ছোট্ট একটা পরীক্ষা আমি তোমাকে করতে বলবো, সেটা কি টু অ্যাপ্লাই, সেটাকে ব্যবহার করতে বলবো, কি করতে, হোয়েন এভার ইউ আর ইন ডাউট, মানে যখন তুমি ডাউটে থাকবে তখন আমি তোমাকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, ছোট্ট একটা পরীক্ষা বলে দিচ্ছি, সেটা তুমি ইউজ করবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেটাই কিন্তু এখানে বলতে চাইছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন কি হচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনুন। দেখুন কি বলছে তারপরে, নেভার ডু এনিথিং ইন সিক্রেট অর এনিথিং দ্যাট ইউ উড উইশ টু হাইড, মানে আপনি কখনোই এরকম কাজ করবেন না, কখনোই এরকম কাজ করার ইচ্ছাও প্রকাশ করবেন না যেটা কিনা আপনি হাইড করতে চাইছেন। ঠিক আছে, লুকিয়ে রাখতে চাইছেন, এরকম কিন্তু কাজ করবেন না। ফর দি ডেজায়ার টু হাইড এনিথিং মিনস ইউ আর অ্যাফ্রেড, মানে আপনি যখন কোনো জিনিসকে লুকিয়ে রাখতে চাইছেন তার মানে অবশ্যই আপনি ভয় পাচ্ছেন। অ্যান্ড ফিয়ার ইজ আ ব্যাড থিং, এবং ভয় জিনিসটাই কিন্তু খারাপ। তারপরে দেখুন কি বলছে, বলছে বি ব্রেভ, মানে সাহসী হন, অ্যান্ড অল দি রেস্ট ফলোস, এবং তারপরে সব ঠিকভাবেই কিন্তু হয়ে যাবে। ইফ ইউ আর ব্রেভ ইউ উইল নট ফিয়ার, তুমি যদি ব্রেভ হও, সাহসী হও, তাহলে কিন্তু তোমার ফিয়ার লাগবে না, ভয় লাগবে না। অ্যান্ড উইল নট ডু এনিথিং অফ উইচ ইউ আর অ্যাশেমড, এবং তুমি তখন যে কাজে লজ্জিত হও সেরকম কাজ কিন্তু কখনোই তখন তুমি করবে না। তারপর দেখুন কি বলছে, এখানে বলছে উই হ্যাভ নাথিং টু হাইড, আমাদের কিছু হাইড করার নেই। উই ওয়ার্ক ইন দি সান অ্যান্ড ইন দি লাইট, এই যে সান অ্যান্ড ইন দি লাইট তার মানে হচ্ছে আমরা জনসম্মুখে কাজ করি, এটা কিন্তু বলতে চাইছে, মানে সূর্যের মধ্যে আলোর মধ্যে কাজ করি, মানে কি সবাইকে দেখিয়ে কাজ করি, মানে পাবলিকলি কাজটা করি, সেটাই কিন্তু বলছে, প্রকাশ্যে কাজটা করি, সেটাই বলতে চাইছে। ইভেন সো ইন আওয়ার প্রাইভেট লাইফস লেট আস মেক ফ্রেন্ডস উইথ দি সান অ্যান্ড দি ওয়ার্ক ইন দি লাইট, তার মানে এই ব্যাপারটাও সেরকমভাবে বলছে যে আমাদের প্রাইভেট যে লাইফ, আমাদের সেই ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে লেট আস মেক ফ্রেন্ডস, মানে বন্ধুদের সঙ্গেও কিন্তু প্রকাশ্যে সেরকম ব্যবহারই করি, সেটাই কিন্তু বলছে। অ্যান্ড ডু নাথিং সিক্রেটলি টু অর উইথ আ সেন্স অফ গিল্ট, বা এমন কিছু করি না সিক্রেটলি যেটা কিনা গিল্টের একটা দোষের একটা ব্যাপার, এরকম কিন্তু কাজ করি না। তাহলে এটা যদি আপনি বারংবার ভালো করে পড়েন তাহলে এখান থেকে কি মানেটা বুঝবেন, যে এখান থেকে মানেটা এটাই বুঝতে পারবেন যে গিল্ড যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় একটা
মানে দোষ যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় একটা ভয় যোগায়, মানে যে যদি কেউ গিল্ট করে, মানে কেউ যদি গিল্টি হয় তাহলে কিন্তু তার মনের মধ্যে কিন্তু ভয়টা আসবে। আদারওয়াইজ সে যদি প্রকাশ্যে কোনো কাজ করে তার মধ্যে কিন্তু সেটা আসবে না, সে কিন্তু অনারের ব্যাপারটাই কিন্তু পাবে, তাই না? তার মানে কি, তার মানে এটাই যে এই যে ফিয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একটা যে টাস্কগুলো করা হয় সেই টাস্কের মধ্যে যে টাস্কটা সিক্রেটলি করা হয় সেই টাস্কের মধ্যেই কিন্তু এই ফিয়ার ব্যাপারটা থেকে যায়, তাই না? তারপরে দেখুন আর কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে যারা কিনা ব্রেভ হয় তারা কিনা কিন্তু কখনোই এই ভয় অনুভূতিটা কিন্তু পায় না। কেন? কারণ তারা এই গিল্টি কাজটা কিন্তু করে না, তাই না? এবং তাদের তারা কিসের সবসময় পূজারী হয়, তারা সবসময় পূজারী হয় মানে এই যে অনার, এই অনারের বিষয়টাই কিন্তু তারা পূজারী হয়ে থাকে এবং তারা সমস্ত কাজকেই কিন্তু পাবলিকেরই করে থাকে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে বলতে চাইছে। তাহলে দেখুন ফার্স্ট আমরা এটাকে কিভাবে একটা টাইটেল দেবো। ফার্স্ট যে টাইটেলটা দিলাম দেখুন কি বলছে, গিল্ট অলওয়েজ বর্নস ফিয়ার, মানে গিল্ট মানে দোষ, গিল্টে লিখবেন না, গিল্টি মানে হচ্ছে দোষী, তাহলে আপনি গিল্ট লিখুন। গিল্ট অলওয়েজ বর্নস ফিয়ার, মানে গিল্ট কিসের জন্ম দেয়? ফিয়ারের জন্ম দেয়, নট অনার, অনারের কিন্তু নয়। এবারে দেখুন কিভাবে এটাকে প্রিসাইজড করলাম দেখুন, মানে সামারাইজড করলাম দেখুন, এটাকে এইভাবে লিখলাম দেখুন কি বলছে, এখানে বলছে ফিয়ার অলওয়েজ লাইজ ইন সিক্রেট টাস্ক, মানে ফিয়ার যে জিনিসটা সেটা কিন্তু সিক্রেট টাস্কের মধ্যে কিন্তু অন্তর্নিহিত থাকে, ঠিক আছে? বাট আ ব্রেভ ডাজ নট ফিল ফিয়ার, মানে একজন যে ব্রেভ হয় সে কিন্তু কখনোই এই ফিয়ার জিনিসটা অনুভব করতে পারে না বা অনুভব করে না। অ্যাজ হি ইজ বিয়ন্ড অফ গিল্ড, কেন? কারণ সে বিয়ন্ড অফ গিল্ড, মানে গিল্ডের থেকে ও বহু দূরে থাকে, গিল্ডের থেকে প্রচুর দূরে, মানে গিল্ডের বাইরে থাকে সে, সে গিল্ড কাজ কখনোই করে না, ঠিক আছে? অ্যান্ড অলসো আ ওয়ার্শিপার অফ অনার, এবং সে কিসের পূজারী হয়? সে কিনা অনারের পূজারী হয়। সো সুতরাং হি পজেস এভরিথিং ইন পাবলিক নট ইন সিক্রেট, সুতরাং সে সমস্ত কাজই কিন্তু পাবলিকালি করে থাকে এবং কিসে করে না? সিক্রেটলি কিন্তু সে ব্যাপারটা করে না। তাহলে আপনাকে ফার্স্ট এটাকে ভালো করে আরো বারবার পড়তে হবে, পড়ে ব্যাপারটার মানে বুঝতে হবে, মানে বুঝে তারপরে ব্রেন ম্যাপ তৈরি করেই কিন্তু আপনি বিষয়টাকে লিখবেন নিজের মতো করে। এটাকে আমি আমার মতো করে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রেসিটা ছিল এখানে এটা কমপ্লিট হলো, এরপরে আমরা যে ট্রান্সলেশনটা আছে সেটা একবার দেখবো। দেখুন ফার্স্ট ভিডিওটাকে পজ করে আবার এটা পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগুন দেখি কি বলছে। এখানে বলছে দেখুন, বলছে কি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সুযোগ্য পিতা সুযোগ্য সন্তান ছিলেন। তাহলে এই সুযোগ্য ব্যাপারটা আপনি ওর্থলি হিসেবে লিখতে পারেন, ছিলেন, তাহলে আপনাকে অবশ্যই সিম্পল পাস্টে লিখতে হবে। দেখুন সেইভাবেই লিখেছি, যে এখানে কি লিখলাম, চন্দ্রগুপ্ত দি সেকেন্ড, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওয়াজ আ ওর্দি চাইল্ড, বা ওয়াজ দিও লিখতে পারতেন আপনি, কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে ডিরেক্টলি বলছে নির্দিষ্ট করে, ওয়াজ আ ওর্থলি চাইল্ড অফ আ ওর্থলি ফাদার, তার মানে কি সেকেন্ড চন্দ্রগুপ্তা, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সে কিনা সুযোগ্য পিতা সুযোগ্য সন্তান ছিলেন। তাহলে কিসে লিখলাম দেখুন, সিম্পল পাস্টেই কিন্তু লিখলাম, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম, সহজ একটা ব্যাপার। পরের যে সেন্টেন্সটা সেটা দেখুন কি বলছে, এখানে বলছে এই লাইনটা সবারই ভুল হয়েছে, একজনেরও ঠিক হয়নি, যেটা দেখলাম আমি, যে কি দেখুন কি ব্যাপারটা, এই লাইনটা কিন্তু নট অনলি বাট অলসো দিয়েই করতে হবে, কিন্তু আপনারা যে মেন ভার্বটা চুজ করছেন সেখানে কিন্তু ভুল করে ফেলছে, যে ক্ষান্ত ব্যাপারটা দিয়ে কিন্তু ভুল করে ফেলছেন অনেকে। এই যে দেখুন কি বলছে, একবার পড়ে নিই, তিনি কেবল সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই ক্ষান্ত হন নাই, মানে কি সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই ক্ষান্ত হন নাই, মানে কি সাম্রাজ্য বৃদ্ধি করেছিলেন আর তার পাশাপাশি সুদক্ষ শাসন ব্যবস্থাও চালনা মানে প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? তাহলে আপনারা যখন লিখছিলেন এরকমটা লিখছিলাম, দেখছিলাম যে কি হি নট অনলি স্টপড টু এক্সটেন্ড হিজ টেরিটরি, তার মানেটা কি? তার মানে কিন্তু তিনি সাম্রাজ্য বাড়ানোটাকেই বন্ধ করেননি, তার পাশাপাশি সুদক্ষ শাসন ব্যবস্থাকেও স্থাপন করেছেন, কিন্তু তার মানে তো এটা বলেনি। এখানে কি বলেছে? এখানে বলেছে কি কেবল সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই ক্ষান্ত হননি, তার মানে কি তিনি সাম্রাজ্য বৃদ্ধি করেছেন, তার পাশাপাশি এইটা করেছেন, তার পাশাপাশি সুদক্ষ শাসন ব্যবস্থা তিনি স্থাপন করেছেন। কিন্তু এরকম স্টপ কথাটাকে আপনি না লিখে আপনি যদি কাম ডাউন লিখুন তাহলেই কিন্তু মানে এই সেন্টেন্সটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারছি কি হচ্ছে। দেখুন এখানে কিভাবে লিখলাম, এখানে এইভাবে লিখলাম দেখুন কি বলছে, হি নট অনলি কামড ডাউন বাই এক্সটেন্ডিং হিজ টেরিটরি, মানে এই যে তিনি তার সাম্রাজ্যটাকে বৃদ্ধি করিয়াই শান্ত হননি বা ক্ষান্ত হননি, এখানে কিন্তু স্টপ লিখবেন না, স্টপ লিখলে কিন্তু মানেটা পুরো উল্টো হয়ে যাবে, পুরো অপোজিট মিনিং চলে আসবে। তারপর দেখুন, বাট অলসো স্টাবলিশড আ গুড গভর্নেন্স, ঠিক আছে, বা গুড অ্যাডমিনিস্ট্রেশন, যাই লিখবেন হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে, কিন্তু যেটা আপনি ভার্ব হিসেবে ইউজ করছেন সেটা স্টপ না দিয়ে কিন্তু কাম ইউজ করবেন, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো? আরেকবার যদি মনে হচ্ছে বুঝতে পারছেন না, আরেকবার দেখুন মনোযোগ সহকারে, ঠিকই বুঝতে পারবেন। আচ্ছা, পরের যে সেন্টেন্সটা আছে সেটা একবার দেখুন, এখানে কি বলছে, এখানে বলছে বিদেশি পর্যটকের বর্ণনায় এই শাসন ব্যবস্থার প্রশংসা রহিয়াছে। দেখুন বিদেশি পর্যটকের বর্ণনা রহিয়াছে, তাহলে মানে কি, দি প্রেজ অফ দিস অ্যাডমিনিস্ট্রেশন ইজ ফাউন্ড, মানে কি
দি প্রেস মানে এই যে আপনার প্রশংসা, দি প্রেস অফ দিস অ্যাডমিনিস্ট্রেশন মানে এই যে অ্যাডমিনিস্ট্রেশন বা এই যে গভর্নেন্স এর যে প্রশংসা ইজ ফাউন্ড সেটাকে দেখা যায় ইন দি ডেসক্রিপশন অফ ফরেন ভিজিটার্স মানে ফরেন ভিজিটার্স মানে বিদেশি পর্যটকদের বর্ণনায় কিন্তু দেখা যায়। তাহলে আপনাকে কিন্তু কি করতে হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে কিন্তু লিখতে হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে জনসাধারণের অবস্থা খুব ভালো ছিল, তাহলে সিম্পল পাস্ট লিখছেন, তাহারা সুখী জীবনযাপন করিত। তাহলে এটাও কিন্তু একই ব্যাপার, দেখুন কিভাবে করেছে এখানে। এখানে এইভাবে করলাম, দি কন্ডিশন অফ পাবলিক ওয়াজ ভেরি গুড, সিম্পল পাস্ট, দে লিভড হ্যাপিলি, তারা সুখী জীবনযাপন করতো, পাস্ট ইনডিফিনাইট টেন্স একই ব্যাপার। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে ফাহিহেন ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের প্রশংসা করিয়া গিয়াছেন। তাহলে প্রশংসা করিয়া গিয়াছেন মানে আপনাকে কি লিখতে হবে, প্রশংসা করেছিলেন, তাই না। তাহলে দেখুন কে প্রশংসা করেছিলেন, ফাহিয়েন। তাহলে ফাহিয়েন সাবজেক্ট, যেহেতু করেছিলেন তাই এটাকে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনভার্টে লিখছি। ফাহিয়েন প্রেস্ট কি দি রেইন অফ চন্দ্রগুপ্তা দি সেকেন্ড মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের তিনি প্রশংসা করেছিলেন। তাহলে কিসে লিখলাম, পাস্ট ইনডিফিনাইটে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো। আচ্ছা, তাহলে দেখুন পরেরটা কি বলছে এখানে। এখানে বলছে গুপ্ত শাসকেরা কোনো কঠোর শাস্তি দেওয়া ব্যতি রেখেই শাসন করতেন। তাহলে কঠোর আপনি এইভাবে লিখুন, দেখুন কিভাবে লিখেছে আপনি, সিভিয়ার লিখতে পারেন কঠোরটাকে, সিভিয়ার পানিশমেন্ট মানে কঠোর শাসন। দেখুন কারা সাবজেক্টটা, তাহলে কি সাবজেক্টটা হচ্ছে দি গুপ্তা রুলার্স মানে গুপ্ত শাসকেরা, রুলড মানে শাসন করতেন, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, উইথাউট এনি সিভিয়ার পানিশমেন্ট মানে কোনো এই যে কঠোর শাস্তি ব্যতি রেখেই, উইদাউট এনি সিভিয়ার পানিশমেন্ট মানে কি কঠোর শাস্তি ব্যতি রেখেই। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে গেল কি হলো। আচ্ছা, পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে ফাহিয়েন মৌর্য রাজপ্রাসাদ চিকিৎসালয় দেখিয়া বিস্ময়াভিভূত হইয়াছিলেন। তার মানে দেখুন, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই না, হইয়াছিলেন। এবারে দেখুন বিস্ময়াভূত মানে অ্যামেজড হয়েছিলেন, তাই না। তার মানে কি আপনাকে প্যাসিভে লিখতে হবে, সেটাই কিন্তু এখানে করা হচ্ছে। দেখুন ফাইয়েন ওয়াজ অ্যামেজড মানে ফাইয়েন বিস্মিত হয়েছিলেন, তাই না। ফাইয়েন ওয়াজ অ্যামেজড মানে ফাইয়েন বিস্মিত হয়েছিলেন। অ্যাক্টিভে অবশ্যই কিন্তু এটাকে লেখা যাবে না, কিন্তু প্যাসিভেই কিন্তু লিখতে হবে। কি দেখে, টু সি দেখে, ইনফিনিটিভ করলাম এখানে, টু সি দি প্যালেস অ্যান্ড ক্লিনিক্স অফ মৌরিয়া মানে মৌর্যদের ক্লিনিক্স মানে চিকিৎসালয় এবং প্যালেস মানে রাজপ্রাসাদ, এগুলো দেখে ফাইয়েন বিস্মিত হয়েছিলেন, তাই না। দৃশ্য দেখে বিস্মিত হয়েছিলেন, দৃশ্যের দ্বারা বিস্মিত হয়েছিলেন, সেই কারণেই কিন্তু এখানে প্যাসিভটা করা হচ্ছে যে ফাইয়েন ওয়াজ অ্যামেজড। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে তাই গুপ্ত রাজগণের অধীনে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন ভারত ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তার মানে দেখুন কিভাবে লিখছে এটাকে। তাহলে এই যে তাই, তার মানে আপনাকে সো লিখতে হবে কি, সো এবার সাবজেক্টটাকে চুজ করুন যে আপনি সাবজেক্টটাকে কি লিখবেন। দেখুন সাবজেক্টটাকে কিভাবে লিখছি দেখুন, দি রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়া আন্ডার দি গুপ্তা কিংস, এটাকে আমি সাবজেক্ট হিসেবে লিখলাম। তার মানে কি, দি রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়া, তার মানে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন, তারপরে দেখুন আন্ডার দি গুপ্তা কিংস মানে কি গুপ্ত রাজগণের অধীনে, তাহলে সাবজেক্টটা চুজ হয়ে গেল। এইবারে দেখুন গৌরবোজ্জ্বল অধ্যায়, তার মানে আপনাকে সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, ইজ আ গ্লোরিয়াস চ্যাপ্টার, কোথায় দেখুন এই যে বলছে ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়া, তার মানে ভারতের ইতিহাসে। ঠিক আছে, ব্যাপারটা তাহলে বোঝা গেল, একদম সহজ ব্যাপার, এটাকে এইভাবে একটু সাজিয়ে নেবেন, নিলেই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশনটা ছিল, তাহলে এই ট্রান্সলেশনটা এখানে পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা নেক্সট যে প্রেসিটা ছিল সেই প্রেসিটাকে একবার দেখব। দেখুন ভালো করে একবার এটাকে ভিডিওটাকে পজ করে একবার আপনি এটাকে ভালো করে পড়ে নিন, তারপরে আমি চেষ্টা করছি এর মানেটা বোঝানোর। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে ইফ ইউ উইল বিলিভ মি মানে যদি আপনি আমাকে বিশ্বাস করেন, ইউ হু আর ইয়াং যে আপনি যখন কিনা ইয়াং মানে আপনার যখন কম বয়স, ইয়োর্স ইজ সিড টাইম অফ লাইফ, তখন তোমার জীবনটা কেমন, বীজ বপন করার সময় মানে প্রস্ফুটিত হওয়ার সময়, জীবনকে বিকশিত করার সময়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তারপর দেখুন ইন হুইচ ইফ ইউ ডু নট সো মানে সেই সময় যদি তুমি সো না করো মানে বপন না করো মানে কষ্ট না করো, এটাই কিন্তু বোঝাতে চাচ্ছে ভিতরের যে মানেটা। ঠিক আছে, অর ইফ ইউ সো টেয়ার্স ইনস্টিড অফ হুইট মানে তুমি যদি বীজের পরিবর্তে, এখানে হুইট মানে গম আর এই টেয়ার্স মানে হচ্ছে উইটস মানে আগাছা জাতীয় জিনিস, তাহলে যেটা বপন করার দরকার সেটা যদি বপন না করে অন্য কিছু বপন করো, ইউ উইল অ্যারাইভ অ্যাট লিটল মানে কি তুমি কিন্তু যেটা পাওয়ার দরকার তার থেকে অনেক কম কিছুই কিন্তু পাবে, মানে যেটা তোমার আশা সেরকম কিন্তু ফল পাবে না, সেটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে। তারপর দেখুন
অ্যান্ড ইন দি কোর্স অফ ইয়ার্স ইফ ইউ হ্যাভ নট ডান, মানে তুমি যে সময়টা পাচ্ছ, তোমার যে সময়টা আছে, সেই সময়ে তুমি যদি সেইটা জিনিসটা না করো, ইন হোয়াট ইউ হ্যাভ হিয়ার্ড ফ্রম ইউ অ্যাডভাইজার্স, তুমি তোমাদের যে উপদেষ্টা, সেই উপদেষ্টাদের কাছ থেকে যদি যেগুলো শুনেছিলে, যেগুলো ভালো ভালো কথা শুনেছিলে, যেগুলো অ্যাডভাইস শুনেছিলে, সেগুলো যদি কাজে না লাগাও, ইউ উইল আটারলি রিপেন্ট, মানে তুমি রিপেন্ট করবে, মানে কি পস্তাবে। ওয়েন ইট ইজ টু লেট, যখন কিনা খুব লেট হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে পস্তাতে হবে। তারপর দেখুন, দি হ্যাবিটস অফ স্টাডি অ্যাকওয়ার্ড অ্যাট ইউনিভার্সিটিস আর অফ দি হাইয়েস্ট ইম্পর্টেন্স ইন আফটার লাইফ, মানে এই যে ইউনিভার্সিটিসে যেসব পড়াশোনাগুলো হয়েছে, সেই যে হ্যাবিটসটা যেটা তুমি অ্যাকোয়ার করেছিলে, সেটা কিন্তু জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর দেখুন, অ্যাট দি সিজন ওয়েন ইউ আর ইয়াং ইন ইয়ার্স, মানে ইয়াং ইয়ার্সে, আর্লি এজে, দি হোল মাইন্ড is at it were fluid and is capable in forming itself into any shape that the honor of the mind pleases, to allow it to form itself into। তার মানে দেখুন, তার মানে কি বলতে, দেখুন একবার কেটে কেটে মানেটা বলি। এখানে বলছে অ্যাট দিস সিজন ওয়েন ইউ আর ইয়াং ইন ইয়ার্স, মানে যে সময় তোমার কম বয়স, সেই সময় দি হোল মাইন্ড, মানে পুরো যে মনটা, পুরো যে ব্রেনটা, সেটার কথা বলা হচ্ছে, ইজ অ্যাট ইট ওয়্যার ফ্লুইড অ্যান্ড ইজ ক্যাপেবল অফ ফর্মিং ইটসেলফ, মানে এটা কিনা তরল অবস্থার মধ্যেই থাকে, নরম অবস্থার মধ্যে থাকে, যেটাকে কিনা সহজে নির্দিষ্ট একটা শেপ দেওয়া যেতে পারে, ইনটু এনি শেপ দ্যাট দি অনার অফ দি মাইন্ড প্লিজেস টু অ্যালাউ, মানে যে এই মনের মালিক বা যে সেই জিনিসটার মালিক, সে কিন্তু সেই প্রথম অবস্থাকে, যেহেতু এটা তরল অবস্থাতে থাকে বা যেহেতু এটা প্রথম অবস্থাতে থাকে, ফলে সে তার নিজের মতো করে সেইটাকে যেমন শেপ দিতে চায়, সেরকম শেপটা কিন্তু সে তৈরি করতে পারে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো, সেটাই এখানে বলতে চাইছে। তারপর দেখুন কি বলছে, দি মাইন্ড ইজ দেন ইন আ প্লাস্টিক অর ফ্লুইড স্টেট, কারণ তখন মাইন্ডটা কিন্তু প্লাস্টিকের বা ফ্লুইডের মতো স্টেটে কিন্তু থাকে, ফলে সেটাকে আপনি যেমনই শেপ দিতে চাইবেন, ঠিক সেমনই কিন্তু সে শেপটা পাবে। ঠিক আছে, তারপরে দেখুন, বাট ইট হার্ডেন্স গ্র্যাজুয়ালি, এটা কিন্তু তারপরে ধীরে ধীরে কঠিন হতে শুরু করে। কিরকম কঠিন? টু আ রক অর আয়রন, মানে একটা রক বা আয়রনের মতো সেটা কিন্তু ধীরে ধীরে কঠিন হতে শুরু করে, কিন্তু আগে কিন্তু সেটা কিন্তু লিকুইডের বা প্লাস্টিকের মতো কিন্তু থাকে। অ্যান্ড ইউ ক্যান নট অল্টার দি হ্যাবিটস অফ অ্যান ওল্ড ম্যান, মানে তুমি কিন্তু একজন বৃদ্ধ মানুষের যে হ্যাবিট, সেটা কিন্তু কখনোই চেঞ্জ করতে পারবে না। অ্যাজ হি হ্যাজ বিগান, কারণ সে শুরু করেছে অনেক আগে, তার শেপটা তৈরি হয়ে গেছে, তারপরে সেটা গ্র্যাজুয়ালি কঠিন হয়ে গেছে, তাই না? সো হি প্রসিড অ্যান্ড গো টু দি লাস্ট, সুতরাং সে এইভাবেই চলতে থাকবে এবং জীবনের শেষ পর্যায়ে এইভাবেই কাটাবে বা এইভাবেই সে তার জীবনটাকে শেষ করবে। তার মানে এখানে এই যে ব্যাপারটা বললো, এটাকে আপনি যখন বারবার পড়বেন, তখন আপনি কি বুঝতে পারবেন, এখানে বুঝতে পারবেন যে এখানে একটা জিনিস বলতে চাইছে যে কি, ইয়াং এজ বা আর্লি যে এজ, সেই ইয়াং এজের ভ্যালুটা কি, সেই ইয়াং এজের ভ্যালুটা একটা মানে ইয়াং জেনারেশনদের কতটা বোঝা দরকার, সেটা কিন্তু এখানে বলতে চাইছে। তার মানে আর কি, মানে যদি আপনি জিসটা বলতে চান, তাহলে কি বলছে কি, একটা ইয়াং এজটা কি, ইয়াং এজটা হচ্ছে যে ব্লুমিং এর সময়, মানে বীজ বপনের সময়, তাই না? ইয়াং এজেই মানে ইয়াং এজেই হচ্ছে মানুষ তার জীবনের বীজ বপন করে, সেটা কিন্তু ওল্ড এজে কিন্তু না, ইয়ং এজে কিন্তু করে, তাই না? এবারে এই সময়ে সেটা যত ভালো অভ্যাসগুলো আছে বা তার যে ক্যাপাবিলিটি আছে, সেইগুলো কিন্তু সে যেরকম শেপে পারে, সেরকম শেপেই কিন্তু নিজের মতো করে তৈরি করে নিতে পারে। কিন্তু যখন একটা বৃদ্ধ মানুষ, সেই বৃদ্ধ মানুষের পক্ষে এইটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, সেগুলোকে আবার একটা ইয়াং এজের মতো করে ফেলা, তাই না? এটাই কিন্তু বলছে, কারণ কি, কারণ বৃদ্ধ বয়সে গেলে সেটা গ্র্যাজুয়ালি আপনার হার্ডেন হতে শুরু করে। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। তাহলে এই জিনিসটা আমি কিভাবে লিখছি দেখুন, এটাকে এইভাবে করলাম। দেখুন, ফার্স্ট একটা আমি টাইটেল দিলাম, কি দিলাম, যে ভ্যালু অফ আর্লি এজ, মানে আর্লি এজের ভ্যালুটা কি, সেটাই টাইটেল। এবার দেখুন কিভাবে লিখলাম, এটাকে একবার বোঝানোর চেষ্টা করি কিভাবে লিখেছি। দেখুন এখানে বলছি, ইয়াং এজ ইজ দি টাইম অফ ব্লুমিং, মানে ইয়াং এজটা কিসের টাইম, ব্লুমিং এর টাইম। মানে একটা ফুল যেমন ফোটে, ব্লুম হয়, ঠিক সেরকমই জীবনকে প্রস্ফুটিত করার সময় হচ্ছে ইয়াং এজ। ঠিক আছে, ইট ইজ দি টাইম অফ অ্যাকুয়ারিং গুড ডিডস, মানে এই সময়টা কিসের সময়, গুড ডিডস, মানে ভালো কাজকর্ম বা ভালো কিছু করার এই সময়টাই হচ্ছে সঠিক একটা সময়। আর গুড ক্যাপাবিলিটি অফ মাইন্ড ক্যান বি ফর্মড ইজিলি, মানে একটা সঠিক মন, সঠিক দক্ষতার মন এই সময় কিন্তু তৈরি করা যায় সহজেই, অ্যাট দিস এজ, মানে এই বয়সে। তারপর দেখুন, বাট ইট ইজ আটারলি ইম্পসিবল, মানে কি, এটা আটারলি ইম্পসিবল, মানে সম্পূর্ণভাবে অসম্ভব,
টু রিস্টোর মানে রিস্টোর করা, অ্যাট দি ওল্ড এজ মানে ওল্ড এজে এটাকে সম্পূর্ণভাবে ইম্পসিবল রিস্টোর করা, অ্যাজ দি মাইন্ড গ্রাজুয়ালি হার্ডেন্স দেন। কেন? কারণ সেই সময় মাইন্ডটা গ্রাজুয়ালি ধীরে ধীরে হার্ডেন হয়ে যায়, মানে কি কঠিন হয়ে যায়। তাহলে ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। তাহলে আপনি ভালো করে আরেকবার এটাকে পড়ুন, পড়ে মনোযোগ সহকারে দেখুন কি বলছি। তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি এবং লেখাটাও প্র্যাকটিস করুন। তাহলে আপনাকে কিন্তু নিজের থেকেই এই বিষয়টা কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তাহলে নিজের থেকে একটু প্র্যাকটিস করুন, দেখুন আস্তে 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 ঠিকই হয়ে যাবে। তাহলে বিষয়টা কি, আপনি ভাবটাকে নিন, কি বুঝছেন সেই হিসাবে কিন্তু আপনি লিখবেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের যদি এই চ্যানেলটা আপনাদের খুব উপকৃত বলে মনে হয়, যে আপনারা এই চ্যানেল থেকে খুব উপকৃত হচ্ছেন, পরীক্ষার জন্য অনেক হেল্প পাচ্ছেন, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে কিনা আরও অনেকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে এই হেল্পটা নিতে পারে। আর ভিডিওটাকে যদি মনে হয় যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর কোনো এই সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, আচ্ছা আপনি কোনো একটা জায়গায় বুঝতে পারছেন না, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিয়ে থাকি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।